নমস্কার, আমি রূপসী হালদার। যে একটি নতুন পর্ব নিয়ে পড়ছি অবরুদ্ধ নিশীথ। লেখনীতে রয়েছেন তেজস্মিতা মোর্টেজা। পর্ব 2। বৈশাখের সকাল সকাল 7টা বাজতেই রোদের তেজ টের পাওয়া যায়। নওফেল নাফিকে স্কুলে দিয়ে নিজের অফিসে গিয়ে বসে। তার ব্যবসা মন্দ চলছে আজকাল। বিসিকের ব্যবসা ছাড়তেই হয় কিনা এমন অবস্থা। জ্বালানির দাম বেড়েছে, পোষানো যাচ্ছে না, পুঁজি ফুরিয়ে যাচ্ছে, মুনাফা নেই। মাঝকান্দা এলাকায় রাস্তাঘাটের অবস্থা যা চমৎকার। গতদিনের বৃষ্টিতে নিশ্চয়ই কাদা পানিতে হাঁটু ছুঁচুই হয়ে গেছে। বিসিকের ব্যবসা ছেড়ে বিদেশে টিদেশে গেলে ভালোই হয়, এই ভাবনা আসে মাঝে মধ্যে। কিন্তু অ্যানি বা সাত্তার সাহেব কেউ রাজি হবেন না। সাত্তার সাহেবের কথা হলো, যাই হোক, এই বিসিকে আমার 14 পুরুষ খেটে ব্যবসায় খাড়া করেছে। তুই মরলেও এই বিসিকের ব্যবসাতেই মরবি। নফেল, আমি ব্যবসা ছেড়ে দেশের কাজ করতে গিয়ে যে নেমোখারামি করেছি, তোকে তা করতে দেওয়া হবে না। ব্যবসার কাজ খারাপ যাচ্ছে, কাল ভালো হবে। লেগে থাক, লেগে থাক। সকালে ঘুম থেকে উঠে নয়ফেলের সামান্য একটু ব্যায়াম করার অভ্যাস আছে। বারান্দায় একটু হাত পা নেড়ে নেওয়া আর কি। এই সময় অ্যানিকে পাওয়া যায় না। দাড়ি বেড়েছে, তাতে কয়েকটা সাদা চুলও দেখা যাচ্ছে। নওফেলের চিন্তায় পড়ে গেল, সে কি বুড়ো হয়ে যাচ্ছে? না, এত জলদি বুড়ো হওয়ার আছে কি? সবে বয়স 32 হলো নাকি, একটু বেশি। এই তো ছোট একটা নাফি। অ্যানি এখনো কি সুন্দর যুবতী, সে কেন বুড়ো হয়ে যাবে? তাহলে দাড়িতে সাদা চুল দেখা যাবার কারণ কি? রেশমিকে ডেকে সে বলল, তোর ভাবিকে পাঠিয়ে দে তো একটু। রেশমি বলল, ভাবি নাফিকে ধরতে গেছে। নাফি আবার কোথায় গেল? জানি না, ভোরে উঠে ছেলে কোথায় যায় তুমি দেখো না? আজ তোমার হচ্ছে, তুমি ঘরেই ছিলে, জানো না ছেলে কেমন বাদর। ভাবি আসুক আগে। রেশমি গড়গড় করে বেরিয়ে গেল। নভেল বেক্কেল হয়ে বসে রইল। নাফি তো খাটে বসেই গুঁড়ো পানি খাচ্ছিল, এর মধ্যে কোথায় গেল? গুঁড়ো পানি মানে হলো বিস্কুট, কেক, ক্রিম রোল, পাউরুটির সব একসাথে পানিতে চুবিয়ে ওগুলোকে খাওয়া। এটা নাফির রেসিপি, এবং তা খেতে গিয়ে সে সারা বিছানায় বিস্কুটের গুঁড়ো ফেলে ভরে রাখে, কারণ অ্যানির মার থেকে তাকে বাঁচানোর পর্যাপ্ত পরিমাণ লোক এই বাড়িতে মজুদ আছে। নওফেলের বারান্দায় বসে নাফির কান্না শুনতে পেল। ছেলেটা আবার কি যে করেছে কে জানে। দেখা গেল পেট অবধি কাদায় ভরে এসেছে। অ্যানি কান ধরে টেনে আনছে। সারা ড্রয়িং রুম নাফির শরীরের কাদায় মাখামাখি। নাফির দাদি আজিফা পড়তে পড়তে দৌড়ে এসেছে নাফিকে বাঁচাতে। এরই মধ্যে অবশ্য পেট ভরে মার খাওয়া হয়ে গেছে নাফির। নওফেল গিয়ে ধরল ছেলেকে। অ্যানি রাগান্বিত হয়ে বলল, আপনার ছেলেকে আমি একদিন এক আছাড় মেরে ফেলবো। নাফির বাবা, ও আমাকে আর কত হয়রানি করবে? ওকে এখন এই অবস্থায় কে গোসল করাবে? নতুন প্যান্ট পরিয়েছি সকালে। নভেল হাসি চেপে বলল, আপনি শান্ত হন ম্যাডাম, আমি করাচ্ছি, আপনি আপনার কাজে যান। রেশমি এক গ্লাস পানি দে তোর ভাবিকে। অ্যানি নওফেলের বুক বরাবর এক ঘুষি মারে। ইয়ার কি পেয়েছেন? ওকে যদি আমার বাথরুমে ঢুকিয়েছেন, আপনার কপালে দুঃখ আছে। নতুন দুঃখ আর কি হবে? বিয়ে করে যে দুঃখ ঘাড়ে তুলেছি, ওই পুরনোটাই। অ্যানি চলে গেল রান্নাঘরে। নাসিম আর কোনো দিন সকালে রান্নাঘরে উকি মেরেও দেখেন না অ্যানি একা কি করছে না করছে। রেশমি যাবে স্কুলে, সে একটি কিন্ডারগার্টেনে চাকরি করে নিয়েছে। খুব শখ ও আনন্দের সাথে বাচ্চাদের পড়াতে যায়। 8:30টায় বেরোবে, এখন তৈরি হচ্ছে। বন্ধের ভার্সিটিতে যাবে, নাফিকে তৈরি করতে হবে, টিফিন দিতে হবে। নওফেল যাবে বিসিতে। সাত্তার সাহেবও বেরোবেন। সকালটা অ্যানির জন্য অমানসিক ব্যস্ততার। রান্নার খালাকে কদিন আগে ছাড়িয়ে দিয়েছেন নাসিম আরা। সামান্য এক সকালের রান্না অ্যানি সামলাতে না পারার কারণ নেই, শুধু শুধু কাজের মহিলা মাইনে দেওয়া অপচয়। বন্ধের কক্ষ থেকে হুলস্থুল আওয়াজ আসছে। বন্ধের একটা কঠিন দুঃখ আছে, দুঃখটা তার নাম নিয়ে। বাবা কিভাবে পারলো তার এমন অদ্ভুত নাম রাখতে? এরকম বিশ্রী নামের জন্য আজ পর্যন্ত কোনো প্রেম হয়নি তার। এরকম নামের ছেলেদের মেয়েরা পছন্দ করে না। কিন্তু সাত্তার সাহেব ভাষার নামটা খুব চমৎকার। বন্দে আলী মিয়া একজন ভালো কবি ছিলেন, তার নামে রাখা হয়েছে এই নাম, বন্দের প্রধান।
বন্দের যদি এই নাম পছন্দ না করে বহিষ্কৃত হবে সে বাড়ি থেকে। আর কি, বন্দের ও নাফি এখন চিরুনি তল্লাশি চালাচ্ছে। বিছানার চাদর, কাঁথা, এমনকি তোষক সহ উড়িয়ে ফেলা হয়েছে। প্রতিটা আসবাবপত্র বেছে বেছে দেখা হচ্ছে, কারণ গতকালে নওফেল নাফির জন্য চকলেট এনেছিল। নাফি তা থেকে একটা হাত করে বন্দের কক্ষে এনেছিল বল নিতে। তারপর সে চকলেটটা ওই কক্ষে ফেলে চলে যায়। এখন তা খোঁজা হচ্ছে। নাফির গোসল শেষ, সে এখন স্কুলে যাবার আগে চকলেটটা খেয়ে তবেই যাবে, নয়তো সে স্কুলে যাবে না। বন্দের কাঁচা ঘুম ছেড়ে জান প্রাণ লাগিয়ে নাফির চকলেট খুঁজছে। তার মুখ দেখে বোঝা যাচ্ছে সে পণ করেছে আজ ভাতিতে চকলেট সে খুঁজে বের করেই ছাড়বে। যে চকলেটটা বন্দের রাতেই খেয়ে খোসাটা বারান্দায় দিয়ে ফেলে দিয়েছে, চকলেটটা এখন খুঁজে পেতেই হবে। আদ্রিজের কক্ষে রেশমির প্রবেশ নিষেধ। নিষেধাজ্ঞাকারী মানুষটি হলেন আদ্রিজ। তার কক্ষে জোয়ান চাচাতো বোনের অবাধ যাতায়াত বিপজ্জনক। অবশ্য কারোর প্রবেশ অনুমতি নেই, কিন্তু প্রায় তিনি গভীর রাতে বাড়ি ফিরে দরজা বন্ধ করতে ভুলে যায়। আজ দরজা খোলা পেয়ে বরাবরের মতো অ্যানি ঢুকলো নিঃশব্দে। তাতে আদ্রিজ নড়ে চড়ে উঠলেন। এত সজাগ ঘুম স্বাভাবিক নয়। অ্যানির ধারণা বছরের পর বছর আদ্রিজ না ঘুমিয়ে কাটিয়েছে। তিনি কখনোই ঘুমান না, তার ঘুম নেই। নওফেল রান্নাঘরে গিয়ে দেখলো রেশমি কড়াইতে চামচ রাখছে। জিজ্ঞেস করলো, তোর ভাবি কোথায় রে? অদ্রু ভাইয়ের ঘরে গেল বোধ হয়। কথাটা শুনে নওফেলের মুখটা যেন শুকনো হয়ে গেল। সে কেমন এক দৃষ্টি মেলে দোতলায় আদ্রিজের রুমের দরজার দিকে একবার তাকালেন। রেশমি বলল, ভাবিকে ডেকে দেবো বড় ভাইয়া? না থাক। শার্টের হাতা গোটাতে গোটাতে নওফেল ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। অ্যানি জানলার পর্দা সরালে হুড়মুড় করে ভোরের আলো এসে পড়ল আদ্রিজের মুখে। চোখ খুললেন আদ্রিজ। সেই লাল টকটকে চোখে সূর্যরশ্মি পড়ে চোখ দুটো জ্বলন্ত লাভার মতো দেখায়। ওভাবেই উপর হয়ে পড়ে সে যে রইলই। এখানে রুয়াদ থাকলে এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিত। রাতের বেলা মানুষের মস্তিষ্ক মেলাটোনিন হরমোন তৈরি করে, যা ঘুমের সহায়ক, কিন্তু দিনে তা হয় না। তাই যদিও মানুষ রাতের ঘুমটা ঘাটতি পূরণ করতে দিনে ঘুমায়, তবে সেই ঘুমের মস্তিষ্ক সায় দিলেও শরীর সায় দেয় না। তাই এরকম কুচু মুরগির মতো ঝিমোতে থাকে। আদ্রিজকে সবাই ভয় পেলেও পায় না অ্যানি, এবং সবার ধারণা আদ্রিজ অ্যানিকে কিছু বলেও না, খুব সহ্য করেন, মান্য করেন। এই যেমন কক্ষে ঢুকতে অ্যানি শাড়ির আঁচলখানা কোমরে গুটিয়ে এনে সামনে গুজে লেগে পড়লো একটা নোংরা গুদামঘরকে কিছুটা মানুষের বসবাসযোগ্য কক্ষে রূপান্তর করতে। আদ্রিজ আপত্তি করলেন না। কাপড় চোপড় মাঠে বোনা বীজের মতো চতুর্দিকে ছিটিয়েছিল। সেগুলো গোছাতে গোছাতে অ্যানি জিজ্ঞেস করল, আর কজন লোক লাগবে বাস করতে? আর কজন লোক লাগবে বাস ভেতরে? কোন বাস? বজ্রের মতো প্রগাঢ় কণ্ঠস্বর, ভারী মোটা। শ্রোতা সপ্রতিভ হয়ে উঠবে এমন। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেললেন আদ্রিজ। শরীরের অস্বস্তি হচ্ছে, গা চুলকাচ্ছে তার। তিনি খচখচ করে গা চুলকাতে লাগলেন। অ্যানি বলল, ব্যাস কয়টা নিচ্ছেন? একটাই তো? আদ্রিজ বিড়বিড় করে বলল, এই বাড়া বলে কি বাড়া? জোরে বলল, এটা ভরে 2 নম্বর অর্ধেক ভরে গেছে। এখন যান, আপনাকে নিষেধ করছি আমার রুমে আসবে না। অ্যানি জানালো, আপনার রুম না এটা, আমার শ্বশুর বাড়ির একটা রুম, যেটা আপনার কবলে পড়ে পৌরসভার ডাস্টবিনে পরিণত হয়েছে। আপনি কি ইনডাইরেক্টলি খোঁচা দিচ্ছেন? ইনডাইরেক্টলি? ডাবল ডাইরেক্টলি। সে যাই হোক, খোঁচা দিতে তোকে এমন ভাব করতে হবে নাকি? আপনার লাগবে না। যাই হোক, এ তো ভালোই, যত লোক হবে তত বড় সফর। আমি কিন্তু চাই বেশি লোক হোক। লোক বেশি হলে আনন্দ বেশি হয়, সমস্যা কি? আদ্রিজ নির্লিপ্ত চিত্রে বললেন, বলছি মাত্র অর্ধেক ভরেছে, অথচ আগামীকাল রাত 11টায় গাড়ি। আমি হেসে ফেলল, তাহলে এবার মনে হয় আপনার বাড়ি বাড়ি গিয়ে ধর্না ধরা লাগবে লোক জোগাড় করতে। পারবেন তো? আদ্রিজ চোখ তুলে তাকালে অ্যানির অদ্ভুত লাগে। এরকম কারো চোখ হয়? 2 চোখে এত নেশা, এত ঘোর। চোখের পাতা কখনই পুরোপুরি মেলা যায় না। আধখোলা লাল শিরায় জড়ানো চোখের মণি, দৃষ্টিতে ঘোর নিরাশক্তি। অ্যানির গাটা ঝাঁকুনি মেরে ওঠে, একটু ভয় ভয় করে উঠল বরাবরের মতোই। আদ্রিজ বললেন, আপনি যাচ্ছেন সাথে? সহজ গলায় কথাটা বলে বাথরুমে ঢুকলো আদ্রিজ। অ্যানি বলল, পাগল নাকি?
আমি জীবনও যেতে পারবো না। আচ্ছা, তো আপনি সত্যি বাড়ি বাড়ি যাবেন লোক জোগাতে? আমি এমনি মজা করে বলেছি। আমি আন্তরিকভাবেই বলেছি। আদ্রিজ, হুম, আপনার বোর্ডের ওপর জিনের আঁচড় আছে? থাকতে পারে। শুনেছি জিনের ধরা মানুষদের মেজাজ মুহূর্তে মুহূর্তে পাল্টায়। আপনি আপনাকে কয়েক মিনিটে কয়েকটা আদ্রিজ হিসেবে আবিষ্কার করি। নিঃসন্দেহে আপনার মস্তিষ্কের নবম আশ্চর্যই পৃথিবীর, কারণ বিশ্ববিখ্যাত বিজ্ঞানীরা এক একটা আবিষ্কারের পেছনে বছর পর বছর সময় দিয়েছে। আপনি তো মিনিটে মিনিটে করছেন। এখন যান, আমার রুমে আসবেন না। আমি না ডাকলে আসবেন না। বহুবার মানা করেছি আপনাকে। বাইরে থেকে নাফির কান্নার আওয়াজ আসছে। বাড়ির থেকে এভাবে রাত দুপুরে তার চকলেট নিখোঁজ হয়ে যেতে পারে? সে আজ চকলেট না খেয়ে স্কুলে যাবে না। তাকে নতুন চকলেট কিনে দিলেও হবে না। ওটা খেয়ে সে যাবে, কারণ সে রাতে মনে মনে অস্বীকার সুরে শুয়েছে চকলেটের সাথে। ওটা না খেলে চকলেটের কষ্ট পাবে। অ্যানি বেরিয়ে গেল গনগন করে, খানিকটা বমি করে বেসিনে ভাসিয়ে দিল আদ্রিজ। নয়নতারাদের এক এলাকায় বিশাল বড়, কিন্তু নয়নতারা কাউকে চেনে না। তার দৌড় বাবার চাচার বাড়ি থেকে নিজেদের বাড়ি অবধি। ছোট দাদুর বাড়িটাও বাড়ির পেছনে গেট খুলে বাগান পেরোলেই পাওয়া যায়। বাইরে বের হওয়া বলতে কলেজ, আর কিছুদিন কলেজে যাবার রিক্সা পাড়ার মোড় অতিক্রম করার সময় সাইরেন বোর্ডটি রোজ চোখে পড়ে নয়নতারার। আনন্দ ভ্রমণ, আনন্দ ভ্রমণ, আনন্দ ভ্রমণ। জেলা সিলেট, স্থান সাদা পাথর, রাতারগুল, বিছানাকান্দি, জাফলং, ডাউকি ব্রিজ, মায়াবী ঝর্ণা। সফরের সময় 5 দিন। নয়নতারা চোখ ফুরিয়ে নেয়। এসব আর দেখতে নেই। পাড়ায় আমেজ লেগেছে কয়েকটা দিন। গম গম করছে চারদিক। বিশাল বড় আয়োজনের সাথে সবাই যাচ্ছে আনন্দ ভ্রমণে। সব বাড়ি থেকে কেউ না কেউ যাচ্ছেই। কেবল সে নয়। নয়নতারার ছোট্ট দাদির নাম লিপি। তিনি নয়নতারাকে ভীষণ ভালোবাসেন। ওনাদের দোতলা বাড়ির নিচের তলায় উঠোনে উৎসবের মতো লেগে থাকে। বাড়িতে লোক অনেক থাকলে এই সুবিধা। উঠানের চার ধারে ধারে ফুলের গাছ, সাদা ফকফকা ঢালাই উঠানটায় সবসময় কাজবাজ চলে। কখনো ধান, কখনো গম, শুকনো মরিচ, ধনে, চিড়ে, মুড়ি, শুকনো, এইসব। একটা পেন্টিংয়ের কাজ সম্পূর্ণ হবে, তা দেওয়ালে টাঙানোর আগে ছোট দাদিকে দেখাতে হবে না? এ কি হয়? লিপি বেগম চাল ঝাড়ছিলেন, তখন নয়নতারা চপল পায়ে প্রবেশ করলো সেখানে। রুবিনা নিজের সেখানকার দোকানে গিয়ে কাঠের নূপুর গড়িয়ে এনেছেন। ঝুনঝুনির নূপুর। নয়নতারা নূপুর পরতে চায় না, তার পা চুলকায়, কিন্তু দাদুর জোর ঠেলায় দায়ে থেকে পড়তে হয়। সে প্রবেশ করতেই রিমঝে আওয়াজে মুখ তুলে চাইলেন লিপি বেগম। হালকা নীল রাঙা স্কার্ট ও কুর্তি পরিহিত নয়নতারার পায়ের ঝনঝন আওয়াজের উৎস দেখা যায় না, কিন্তু এর থেকে জানা যায় নয়নতারা নরম পা ফেলে চলছে। নয়নতারার বাবার ছোট 2 ফুফু, আনোয়ারা ও মনোয়ারা, পাশে বসে উকুন খুঁটছেন। লিপি বেগম ছেলের বউ দিবা উঠানে ঝাড় দিচ্ছে। লিপি বেগম হাসলেন। তোর কাছে পান্নাকে পাঠাইছিলাম। কেন ছোট আপা? ডাকতে আবার কেন? আসিস না তো ঠিক মতো। বস। নয়নতারা বসলো না। সে ছোট আপার মুখের সামনে মেলে ধরলো চিত্রকর্মটি। দেখো দেখো কেমন ভ্রূণ আছে নয়নতারা। লিপি বেগম হেসে টেনে বসালেন। বসলে ছুরি, কাজ ছেড়ে দেখি। তুই আঁকছিস নাকি? জানি খারাপ হয় নাই। পিঠের ওপর বসে নয়নতারা চিত্রকর্মটির দিকে তাকিয়ে কেমন উদাস হয়ে পড়ল। লিপি বেগম নয়নতারার মুখে চেয়ে বলেন, আজ মন খারাপ নাকি রে? ফড়িংয়ের মতন ছটফট করা মেয়ে লোকের মুখ শুকনা কেন? সেতু ফুফি কোথায় ছোট আপা? সেতু সিঁড়ি দিয়ে নামছিল। লিপি বেগম বললেন, ওই তো সেতু। নয়নতারা আলতো হাসে। তা তোর এত সুন্দর হাসির কোনো সামান্য প্রত্যুত্তরের করে না সেতু। নয়নতারা কিছু মনে করলো না তাতে। সে ফুফি এরকমই, কথা কম, হাসি নেই। তার প্রতি সবার এরকম ততষ্ট, কিন্তু নয়নতারাকে ভালোবাসে ভীষণ। নয়নতারা যখন এত ভালো আঁকতে শিখেনি, ওই একটা ঘর, 2টো খটের পালা, একটা নদী, তার তীরে নৌকো এঁকে দৃশ্য আঁকিয়ে শিখেছিল। তা সেতু কত যে আগ্রহ আর উৎসাহের সাথে দেখে রেটিং দিত, ভুল দেখিয়ে দিত, রং বদলে দিত। আজ নয়নতারার এত চমৎকার চিত্র সেতু চেয়েও দেখল না। সেতু নিজের 2 সিঁড়ি বাদ থাকতে এক লাফে তাকে পেরিয়ে ঝড়ের মতো নিচে নেমে এসে দাঁড়ায় ঋতু। ঝনঝনে
কণ্ঠে বলল। নয়ন দৌড়ে গিয়ে কটা কাঁচা আম আনতো, ওয়াসিম ভাই গতকাল আম এনেছে না। নয়নতারা আস্তে করে বলল, তুমি গিয়ে নিয়ে আসো না গা ফুপি, আমার একটু উঠতে ইচ্ছে করছে না, আমি যেতে পারবো না, মাথায় গাঁটটা মারলেও যাব না। ঋতু গাঁটটা মেরে বলল, তবু আমি তোকে গাঁটটাই মারবো, তুই বড়দের সম্মান করতে শিখিসনি নয়ন, ছি। নয়নতারাকে উদাস লাগলো। ঋতু চট করে কেটে নিল ক্যানভাসটি। ওরে নয়ন, কি সুন্দর এঁকেছিস, একদম পারফেক্ট রে, আসল ব্রহ্মপুত্রের চাইতে বেশি সুন্দর লাগছে। নয়নতারা কিছু বললো না। ঋতু এবার মনোযোগ দিয়ে দেখলো নয়নতারাকে, অবাক হয়ে বলল, কি রে নয়ন, তোর না দেখি মন খারাপ, কেন খারাপ রে? প্রেমিকের সাথে ঝামেলা হয়েছে নাকি? একেবারে ব্রেকআপ, নাকি পটাতে পারছিস না? ঋতুর দুটো ফুফু, বড় ভাবি ছোট, বড় ভাবি বড় বোন, দুধ নিতে আসা পাড়ার দুজন মহিলা, সবচেয়ে বড় কথা স্বয়ং তার মা বসে আছে সামনে। কথা শেষ করে মায়ের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসলো ঋতু। হি হি হি। ভালো আছে আম্মা? লিপি বেগম কটকট করে বললেন। শেষবেলায় এমন বেহায়া মেয়ের পেটে জন্ম নিয়েছিল কেমনি? তোমার নিজেরই সন্দেহ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তুমি আবার হাসপাতালে কারোর কাছ থেকে টুপ করে তুলে নিয়ে নিজের নামে চালিয়ে দাওনি তো? রুয়াদ ভাইকে বলে একটা মানবাধিকার সম্মেলনে ডাকা দরকার। সঙ্গে সঙ্গে পরিবেশটা জমে গেল, থমথমে হয়ে উঠল বাতাস। এবারের রুয়াদের নাম উচ্চারিত হতে নেই। ঋতু বড় বেলে আজ। তন্নি বেগম এলেন। ওনাকে দেখে সেতু অন্যদিকে মুখ ফেরালো দাম্ভিকের মতো। তামাশা অপছন্দ, তাই চলে গেল না। আকাশের দিকে তাকিয়ে থাকলো। পার্থিব সকল কিছু থেকে মুক্ত দুটো বেপরোয়া চোখ সেতু। আকাশ দেখতে লাগলো। সেতু কথা বলবে না জেনেও তন্নি বেগম কয়েকবার তাকালেন সেতুর দিকে। সেতু তাকালো না। ওনার হাতে ঝুড়ি ভর্তি কাঁচা আম। লিপি বেগমকে বললেন, গরুর দুধ আজ এইটুকুই হয়েছে ছোট মা, আজ পারবো না, কাল দেব। আগে বলা যায় না, বসো। ঋতু আমির ঝুড়ি কেড়ে নিয়ে বলল, এখন এলে ভাবি? সকাল থেকে অপেক্ষায় আছি, তোমার আক্কেল নেই? তোর থাকলেই হতো, তাহলে গিয়ে তো নিয়ে আসতে পারতি। হ্যাঁ, আর এখন তুমি মনে মনে হ্যাংলা বলে গালি দিতে। মনে মনে আবার কি? এই দেখ, জোরেই বলছি, ঋতু হ্যাংলা। নয়নতারার অন্য সময় হলে হেসে কুটি কুটি হতো, আজ হাসতো না। ঋতু খুব দুঃখের সাথে নয়নতারার কাঁধে মাথা রাখলো। আমার কোনো মানিজ্যত নেই রে নয়ন, কেউ দাম দিতে চায় না। দিবা উঠোন ঝাড় দিতে এসে ওদের কাছে দাঁড়ায়, ঘেমে নিয়ে শরীরটা। সবার কথা শুনে মিষ্টি হাসতে লাগলো। নয়নতারা জিজ্ঞাসা করলো, চাচ্ছি আম্মু, তুমি রোজ সন্ধ্যার পর গোসল করো, তোমার ঠান্ডা লাগে না? দিবা হাসি মুখে বলল, দুপুরে গোসল করলে আর কাজ করা যায় না রে, আবার গা ঘেমে যায়, গা চিড়চিড় করে, তার চেয়ে সব কাজ সেরে একেবারে গোসল দিই। ঋতু বড় ফুফু আনোয়ারের কাছে এমন সব আধিক্যেতার কথা ভালো লাগে না। দেখলেন দিবাকে। কিছুক্ষণ অক্লান্ত চেষ্টার পর একটা খুঁত পেলেন। তার চেষ্টা সফল হলো। দিবার মাথায় চুল উঁচুতে বাঁধা। ছোট বোনকে ডেকে আস্তে করে বললেন, মনুরে, লিপি ওই জাহিলটারে কোত্থেকে নিয়ে আসছিল কত? দেখ, মাথার চুল শীতের উপরে বাইন্দা রাখছে, খান্নাচ খান্নাচ রাখতেছে দেখতে। দুজনের মধ্যে দিবাকে নিয়ে বিবেচনা শুরু হলো। কে কত গুরুত্ব দোষ আরোপ করতে পারে লিপির ছেলের বইয়ের ওপর। একটা অপ্রতিযোগিতামূলক ক্রিয়া শুরু হলো। লিপি বেগম শুনছিলেন সেসব চুপচাপ, কিন্তু যে চুপচাপ শুনো না সে হলো সেতু। গভীর কণ্ঠে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, ফুফু আমার দিকে তাকান তো। চমকে উঠলেন দুজন। সেতু বলল, ঋতু চুল কোথায় বাঁধা ফুফু, দেখতে পাচ্ছেন? আরও ওপরে বাঁধা, তাই না? নয়নের চুলও কিন্তু ঠিক সেরকম উঁচুতেই বাঁধা। আপনারা এতক্ষণে একবারও ওদেরকে দেখেননি। থমথমে একটা পরিবেশ তৈরি হলো সেখানে। সেতু বলল, চলুন, আমি মানছি ব্যাপারটা ভালো না, কিন্তু সেই একই খারাপ ব্যাপার যা আমাদের মধ্যে আছে ভাবির মধ্যেও দেখা যাচ্ছে। আপনার কাছে দাঁড়িয়ে আছি আমরা, অথচ আপনি আমাদের পেরিয়ে ভাবিকে কিচ্ছা ধরলেন কেন? কারণ নিজের ছেলে বউ লাউ চুরি করলে হাত কাটার বিধান নেই, তাই নাকি? লিপি বেগম চোখের ইশারায় চুপ করতে চাইলেন মেয়েকে। ওনার এর বেশি সাহস নেই, সেতুকে তিনি ভয় পান। সেতু বলল, আমরা বাড়ির মেয়েরা সে একই কাজ হালাল হিসেবে করতে পারি, কিন্তু বউ পারে না, অথচ সে আপনাদের বাড়ির বউ হবার আগে কোনো বাড়ির মেয়ে।
ঠিক আমাদের মতোই। আবার আপনার বাড়ির মেয়েও কিন্তু অন্য বাড়ির বউ, ঠিক ওই ভাবির মতোই। সুতরাং সাবধান, আমার সম্মুখে বসে ভাবির কীর্তন গেয়ে আমার ভেতরে শাশুড়িত্ব জাগাবেন না। এতে কলহের সৃষ্টি হবে বাড়িতে। আপনারা এসে থাকেন, ভাইয়ের বাড়িতে থাকতেই পারেন। আর তাতে ভাবি বাধা হয়নি নিশ্চয়? খেয়ে কাজ না পেয়ে আবার খাবেন, তবু সময় কাটানোর মাধ্যমে, এবং ছেলের বউয়ের বদনাম করে আমার মন জয়ের উপায় হিসেবে কূটনীতিটা নিয়ে পড়বে থাকবেন না। সে তো আর দাঁড়ায় না সেখানে। লজ্জায় অপমানে জমে রইলেন দুই ফুফু। আসলে ওনারা খেয়াল করেনি ওইখানে সেতু উপস্থিত, নয়তো এই সাহস করতে না। তন্নি বেগম চলে গেলেও নয়নতারা গেল না, কারণ বাবা এখনও বাসায় নেই, আসবে রাতে। নয়নতারাকে নিয়ে ঋতু ওপরে যায়। মাগরিবের নামাজ শেষ করে ওঠে সেতু। দিবা গোসল সেরে মাথায় গামছা পেঁচিয়ে এসে বসে। তোকে দেখতে কিশোরী নয়নতারার কেমন যেন ভীষণ ভালো লাগে। বধূ বধূ এক ধরনের স্নিগ্ধতা দেবার চেহারা যেতে দেখেই চায় না যেন। দুই হাতে স্বর্ণের দুটো চুড়ি, নাকে সোনালি নাকফুল, লাজলজ্জে ভরা মুখশ্রী, আর মানহীন কিচ্ছু মিছু একটা যুবতী নববিবাহিতা নারীর মধ্যে যে লাবণ্য আনে তা দেখলে কিশোরীর ভেতরে এক শিহরণ জাগে, চোখে ধরে খুব। নয়নতারাও তাই। দিবা চাচ্ছি আম্মু তাকে স্নেহ করেও ভীষণ মিষ্টি করে হাসে, চিকন সুরে কথা বলে, মাথার সিথি অবধি ওড়না থাকে সব সময়। খুব ভালো লাগে তার দেখতে। ঋতু বটি, প্রেগ্রার একটা সিল ও ছোট্ট নোড়া, দুটো গামলা, ছোট বাটি, মশলা ইত্যাদি সব উঠিয়ে ঘরের মেঝেতে তুলে এনে সবার কাজ বুঝিয়ে দিল। ভাবি নিচে নামেন, কাজে হাত দেন। আপনি আমগুলো কুচাবেন, আমি মশলা রেডি করছি। নয়ন, তুই গিয়ে সরিষার তেল বোতলের আনবি, মনে নেই ওটা আনতে? আর পারলে ফুফুদেরকেও ডেকে আনবি। পরে সেতুর দিকে খেয়াল করে দুটো বলল, আচ্ছা থাক, ওনাদেরকে রাখার দরকার নেই, দিয়ে আসবো, ওইখানেই খাবে। তুই শুধু সরিষার তেল আর চিনির কৌটো আন। ঋতুদের কক্ষে পাশাপাশি দুটো সিঙ্গেল বেড পাতা, একটা টেবিল, একটা আলমারি, ছোট্ট কর্নার শোপিস, আর বাকিটা কৃত্রিম ফুল টুল দিয়ে সাজানো। তার অবশ্য দেওয়ালে টাঙানো আছে নয়নতারার হাতের কিছু কর্মচিত্র। ঘরটা নয়নতারার খুব পছন্দের। মা আম্মাখার দিকে তাকালো না সেতু। ঋতুর সঙ্গে খুব বেশি কথাবার্তা বলে না। ঋতু অবশ্য জ্বালাই খুব, আবার ভয়ও পায় একটু। আম খেতে দিবা? ও ঋতু, নয়নতারাকে ধরল নয়ন। সত্যি বলে বলতো, তোর কি হয়েছে? মিথ্যা বলে এক চড় মারবো। নয়নতারা অবাক হলো। আমার কি হবে? আমার নাটক করছিস আমার সাথে? গাঁটটা মারবো একটা। এত চুপচাপ কেন? কয়েকটা আমের টুকরো একসাথে মুখে পুড়ে নেয় ঋতু সেতু কথা বলবে না জেনেও নয়নতারা সেতুর দিকে তাকিয়ে থাকলো। সেতু বই পড়ছে, কোনো দিকে খেয়াল নেই। সেদিকে তাকিয়ে নয়নতারা আস্তে করে বলে, তোমরা আনন্দপুর মারে যাচ্ছ শুনলাম। দিবা চাচ্ছু আম্মু যাচ্ছে না কি যাবে? ঋতু নিভে গেল। সে জানে ওয়াসিম ভাই জীবনে নয়নতারাকে অনুমতি দেবে না যাবার। ঋতুর মন খারাপ হলো। সে হেসে জিজ্ঞেস করলো, তুই যেতে চাস নয়ন? নয়নতারা তো মাথা নাড়ে। না না, পাগল নাকি? এমনকি জিজ্ঞাসা করছিলাম। আমার এসব ভালো লাগে না, এত লোকের ভিড়, ধুর এসব। তার চোখে মুখে ঠিকরে আসে যাবার আগ্রহ দেখেও ঋতু চুপ রইল। এসব ছাড়া নয়নতারার ইচ্ছে করে সেতুর সঙ্গে কথা বলতে, কিন্তু সে জানে সেতু বলবে না। তাদের বাড়ির কারোর সঙ্গে সেতুর কিচ্ছু নেই। ভীষণ সুন্দর মিষ্টি চেহারা সেতু, কিন্তু সে ফর্সা নয় ঋতুর মতো। মাঝারি ফর্সা লাগছে চেহারার সেতুর, গাম্ভীর্য ব্যাপক। সেখানে আগে এত সময় সেতু ছিল না, কিন্তু বরাবরের সবিরভান আত্মগম্ভীরতা বেশি। নয়নতারা এখানেও এখনো মনে পড়ে এক সময় রুদার চাচু সেই সেতু ফুফির পাগলামি করত। নয়নতারা তখন আরও ছোট ছিল। এখন বয়সে 16 পেরোলো। সে ইন্টার ফার্স্ট ইয়ারে। এখন কি সে বড় হয়ে গেছে? একতলা ফ্ল্যাটটা ছোট্ট, বড় ছোট 4 জনের বসবাসযোগ্য। আদ্রিজ ও অ্যানিকে বিছানায় বসিয়ে মোহন নাস্তা বানিয়ে আনলো। অ্যানি খুব অবাক, সে ভাবতেই পারছে না আদ্রিজ তাকে রুয়াদের ফ্ল্যাট এনেছে। রুয়াদকে সে বহুদিন দেখে না। আদ্রিজের মা রুয়াদের ফুফাতো বোন, অ্যানির ছোট্ট চাচি শাশুড়ি, অর্থাৎ অ্যানির চাচি শাশুড়ির মামাতো ভাই রুয়াদ। এক গাদা নাস্তা নিয়ে হাজির হলো মোহন। অ্যানি রাগ করলো, এই মেয়ে, মাথা ঠিক আছে তোমার? এত কে খাবে এই অসময়ে?
মোহন একরোখার মতো বলল, আপনারা খাবেন, আমি এইসব জানি না। আজ সকালে চাঁদ নেই, সরি আজ আকাশে চাঁদ নেই, তবে নক্ষত্র ফুটেছে অনেক। আদ্রিস বসেছে জানলার পাশে, দৃষ্টি তার অপলক দূরে আকাশে। মোহন বেশ কয়েকটা ডাক দিলেও মনে হলো না তা আদ্রিসের স্বভাব মতো কানে পৌঁছেছে। যখন তিনি ডাক শুনলেন মনে হলো কোনো দূর জগৎ থেকে রুহুটা হঠাৎ মুহূর্তে ছুটে এসে আদ্রিসের দেহে প্রবেশ করলো। ততক্ষণ ছিল না। আদ্রিস এই জগতে ফিরে ঘন ঘন কয়েকটা শ্বাস ফেলল, দুটো ঢোক গিলে একটু গা চুলকে মোহনকে জিজ্ঞাসা করলেন, চশমাটুকু কখন ফেরে? চশমাটুকু কখন ফেরে? আমি বেশিক্ষণ বসতে পারবো? সে আসে রাত 9টায়, এখন বাজে 9:45। 15 মিনিট অপেক্ষা করেন, এত তাড়াতাড়ি কেন? মনে পড়ে না আমাদেরকে, নাকি বড়লোক বলে গরিবের কথা ভাবতে বাধা লাগে? আদ্রিস কিছুই বললেন না, 2 আঙ্গুলে গলা ম্যাসেজ করলো, সামান্য একটু পানি পান করলো, খুব দ্রুত গিলল পানিটুকু। পানি পান করার পর মুখটা বিকৃত করলো, যেন পানি নয় বিষ পান করতে হয়েছে তাকে। জোরপূর্বক খেয়েছে। মোহনের অনেক সাদাসাদির পরেও সামান্য কিছুটা খাবার মুখে দিলেন না। তার খিদে পায় না, অস্বাভাবিক রকমের খিদে কম। মোহন চোখ ছোট করে বলল, বাড়িতে কি বউ ফেলে আসছি নাকি এই লোক? আইনের চোখ উল্টো বলল, সে তো বৈরাগীর ব্রত করেছে গো, পণ করেছে। বয়স 250 না পেরোলে বিবাহ করবেন না, শুধু আকাশে তারা দেখবেন। মোহন হেসে ফেলল। অ্যানি দেখতে লাগলো মোহনকে, ডাগর ডাগর চোখের নিচে কালি পড়া, রাতে ঠিকমতো ঘুমায় না, পরনে গোলাপি সালোয়ার কামিজ, ঘন চুলগুলো ঘাড়ের কাছে খোপা করা, জর্জিয়েটের ওড়নাটা বারবার মাথা থেকে পড়ে যাচ্ছে, নতুন বইয়ের ভঙ্গিতে বারবার তো তুলে দিচ্ছে মাথায়। অ্যানির চোখে মেয়েটাকে দেখতে কি যে মিষ্টি আর স্নিগ্ধ লাগলো। ঠোঁটের করে নির্মম হাসি, হাসলে তুতনিতে টোল পড়ে। রুয়াদের সাথে বড় মানিয়েছে। এই পর্যায়ে অ্যানি আদ্রিসের কথা মনে পড়লো। এই লোকটা কি পারে না এমন একটা টুসটুসে বউ ঘরে তুলতে? এত নিরাসক্ত, এত অযত্ন। অ্যানির একটা জয়ের বড় স্বাদ। সে মোহনকে জিজ্ঞাসা করলো, সারাদিন এক থাকো বৃদ্ধ এই ফ্ল্যাটে? মোহন আলতো হাসে, সেই লোকটা ছাড়া আর কে বা আছে আমার, যে যতক্ষণ থাকে না ততক্ষণ তো আমি একাই। এই ফ্ল্যাট কেন, পুরো দুনিয়াতেই একাই আমি। অ্যানি গাঢ় চোখে তাকায়, ভালো আছো তো? তুতিতে হাত ঘষে আবার হাসে মোহন, ভালো? হ্যাঁ ভালোই আছি, খারাপ কি? রুয়াদ এলো মিনিট 10 পর। তার সাম্য চেহারা, বয়স কত হবে? 28-29, লম্বা ছিপছিপে শরীরের গঠন, ফর্সা মতো চেহারা রোদে পুড়েছে, মাছের লম্বা মুখের কাঠামো, পরনে একটা অফ হোয়াইট রাঙা চেক শার্ট, চোখে সাদা চিকন চশমা, ছোট্ট একটা ব্যাগ, সে তাতে ছোট্ট সংসারের বাজার এনেছে, সাথে এনেছে একটা পাখির খাঁচা, তাতে 4টে বাজিকর পাখি এনেছে সে, 2টো নীল ও 2টো সবুজ রাঙা। মেহমানদের দেখে হাসল সে। অ্যানিকে জিজ্ঞাসা করল, ভালো আছেন মামি? আছি আলহামদুলিল্লাহ। আপনার দিনকাল ভালো যায় কমরেড সাহেব? রুয়াদ তার স্বভাব সুলভ হাম ভরা হাসি হেসে বলল, দাম্ভিকের মতো কাঁধ দোলায়, অল টাইম এনি টাইম। অ্যানির মতো হলো তরতরে যুবক রুয়াদ। ইসিতে যা কর্তব্যের ভারে নিজেও যেন ভারী হয়ে গেছে। ভীষণ বেপরা, বিপ্লবী চেতনাধারী গবেষক ছেলেটা, অতিরিক্ত জেদ, সবকিছুই ধ্বংসের আজ, সবকিছুর ঊর্ধ্বে রয়েছে আজ। রুয়াদ বাজারে ছোট্ট ব্যাগ ও পাখির খাঁচাটা মোহরের হাতে ধরিয়ে দিল, কপালে ঘাম, ক্লান্ত শরীর। মোহরকে বলল, দেখছো আমি ভিজে গেলাম, একটু ঘাম মুছিয়ে দিলেও পারো। মোহর মুখ ভ্যানচায়, ওরে আমার তুমি রে, পারবো না, তোমার ওপর গামছা আছে, মুছে নাও দিয়ে। রুয়াদ গম্ভীর মুখে এভাবে দাঁড়িয়ে থাকে। মোহরও সে একই মতো গম্ভীর মুখে ওড়নাটা তুলে রুয়াদের ঘাম মুছে দিতে গেলে দেখা যায় মেয়েটা উচ্চতায় সামান্য ঠকে গেছে। রুয়াদ নামক তালগাছের সেবা যত্নে আর একটু লম্বা হতে হতো তাকে। এতক্ষণে রুয়াদকে নত হতে হলো। নিজের লম্বা শরীরটা ঝুঁকিয়ে নরম হাতের সেবার টুকু নিল সে। রুয়াদ ঝুঁকে এলে মোহর একই সুরে বলল, পানি দেবো, পিপাসা পাইনি। রুয়াদ আস্তে করে সম্মতি দেয়, দাও একটু। আদ্রিসকে দেখা গেল। মোহ, আমার ফ্ল্যাটে জঙ্গিবাদী টেররিস্টের প্রবেশ করতে দিয়েছ কোন সাহসে? বলে ধপ করে বসে আদ্রিসের পাশে।
কাব্যিক সুরে কানে কানে বলে, টেলিস্কোপ ছাড়া তারার মিটমিটে আলো কেবল চোখে ধরা পড়ে বড় জোর, সমগ্র তারকারাজ্যের হদিশ মেরে না। পাগলা। আদি চমকালেন না, শান্ত চোখে তাকালেন রুয়াদের দিকে। সে বলতে তাকে তা। রুয়াদ চোখ টিপল। আমি একজন বিজ্ঞানমনস্ক লোক মামা, ডু নট আন্ডার এস্টিমেট। এরপর কিছুক্ষণ দুজন গুম হয়ে তাকিয়ে রইল আকাশের দিকে। কলেজ জীবন, তারপর অর্ধেকটা ভার্সিটি, সবটাই চক্রাকারে এক পা ঘুরে আকাশের অসীমে মিলিয়ে গেল। তাদের চোখ ধাঁধিয়ে এলো। অনেকক্ষণ পর রুয়াদ বলে, নক্ষত্রমঙ্গল পৃথিবীর কোনো চোখে দৃশ্যমান হয় না আদ্র। তা কেবল একটা তত্ত্ব, একটা অনুকল্প। এই পাগলামির শেষ চাই। আদ্রিজ নির্বিকার চিত্তে বলল, ঠিক, এই পাগলামির শেষ চাই। চল আরেকবার বিদ্রোহ করি। নিজেকে দেখছিস আয়নায়? আমার রুমে আয়না নেই। সচেতন নাগরিক, খবরদার, ভুলেও কোথাও আয়না পেলে যেন সামনে দাঁড়িয়ে যাস না। নিজের ওপর খানিকটা মায়া আসলে সর্বনাশ, বাঁচবি না তুই। আদ্রিজ বিটবিট করে বলল, কেউ বাঁচবে না, নক্ষত্রেরও মৃত্যু হয়। পকেট থেকে সিগারেট বের করে তা জ্বালিয়ে টানতে লাগলো। সেই গন্ধ মোহর খুব কাশলো বোধ হবে। এটা এখানে ভুল বানান লেখা আছে। সে সিগারেট সারতে পারে না, তাতে সামান্য যায় আসে না আদ্রিজে। তিনি আপন মনে সিগারেট টেনে গেলেন, ফেললেন না। একটু তাকিয়ে দেখলেন না কে কাশছে বা কার কি হচ্ছে। রুয়াদ পানি পান করে চশমা খুলে চুলে হাত বুলল। চুল ঘেমে গেছে, গোসল করা আবশ্যক। চশমাটা টেবিলের ওপর রেখে বলল, কেন এসেছিস? ট্যুরে যাচ্ছি, সিট ফাঁকা, লোক দরকার। কবে? আগামীকাল। আজ এসেছিস? সিট ফাঁকা না থাকলে আসতাম না। দুম করে একটা লাথি মারল রুয়াদ। উল্টে পড়ে গেলেন আদ্রিজ। দেখে মনে হলো আর ওঠার শক্তি নেই, পড়ে রইল ওইভাবেই। রুয়াদকে বলল, যাবি তো চল, পুরো পয়সা দিতে হবে না কিন্তু। টাকা নেই আমার কাছে। আদ্রিজ অ্যানিককে বললেন, চাচা তো ভাবি, চলেন উঠি, অন্য কোথাও গিয়ে দেখি যায় কি না। আমার ট্যুরে ফকিরদের জন্য কোনো সিট নেই। চলি মামা, চশমা টু, বিদায়। আদ্রিজ উঠে দাঁড়ালেই রুয়াদ ছুঁড়ে হাত বুলিয়ে কিছু ভাবলো, তারপর শুধালো, হকের বাড়ি কেউ ছাড়ছে? আদ্রিজ বেরিয়ে যেতে যেতে বলল, না, কেউ না। বললাম তো না। আমার জানা মতে ওই বাড়িতে মরাদের বাস, ওরা টুটে যায় না। তাতে তোর কি? তুই এমনিতেও যাচ্ছিস না, তোর পকেটের মাল নেই। রুয়াদ বলল, হকের মেয়েকে নিবি? সামান্য ভ্রুকুচকে একটু ভাবলেন আদ্রিজ। খুব কষ্টে কিছু স্মরণ করে বললেন, তোর ভাতিজি, ছোট দেখেছিলাম, নাম যেন কি? রুয়াদ সব কথা এড়িয়ে শুধু বলল, 9:30 বাজে, এখন যা, হকবাড়ি ফিরে খানিক পর কথা পাকা করে আয়। আদ্রিজ বললেন, কথা পাকা করে আসবো? তোর ভাতিজিকে বিয়ের প্রস্তাব দিতে যাচ্ছি? রুয়াদ তেড়ে গিয়ে থাবা দিয়ে আদ্রিজের গলা টিপে ধরল, খবরদার, নো ফাউল টক অ্যাবাউট হার, মেরে দেবো একদম।